তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? আচ্ছা, ওকে। আমরা আগের দিন বেসিক একটা ব্যাপার আলোচনা করতেছিলাম, এনসিএল হচ্ছে যে এনসিএল যদি আমরা অপারেট করতে চাই বা এনসিএল এ যদি আমরা কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন জেনারেট করতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 4টা কাজ করতে হয়। ফার্স্টে বেসিক 2টা স্ক্রিপ্ট, এনসিএল স্ক্রিপ্ট লোড করে নিতে হয়। তারপরে হচ্ছে যে আমাদের ওয়ার্ক স্টেশন ওপেন করতে হয়, কিছু রিসোর্স সেট করতে হয় প্লটের জন্য, আমার যেমনটা দরকার সেই অনুযায়ী প্লটের জন্য রিসোর্স সেট করতে হয়। আলটিমেটলি তো আমি যে প্লট করতে চাই তার জন্য যে ফাংশন সেটাকে কল করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া একটু ফুল স্ক্রিনে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওকে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমরা 2টা হচ্ছে স্ক্রিপ্ট, এনসিএল স্ক্রিপ্ট লোড করলাম। আর আমরা সাধারণত একটা ব্লক ক্রিয়েট করি স্ক্রিপ্টের ভিতরে। ওকে, সো বিগিন দিয়ে শুরু হয়, এন্ড দিয়ে শেষ হয়। এটা জাস্ট নিজেদের মনে রাখার জন্য যে এখানে শুরু এখানে শেষ, এটা না দিলেও কিছু যায় আসে না। বাট কিছু স্ট্যান্ডার্ড ফলো করার ব্যাপার আছে, এর জন্য হয়তো এটা অনেকে ইউজ করে, দেখতে সুন্দর লাগে বা ব্যাপারটা একটু অর্গানাইজ হয়, নতুনদের জন্য বুঝতে সুবিধা হয়। তার ভিতরে বেশ কিছু স্টেটমেন্ট থাকে। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। এটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম, ওয়ার্কস্টেশন কিভাবে কাজ করে, অনেকগুলো রিসোর্স সম্পর্কে আমরা আলোচনা করছি, এবং আজকে আমরা চাচ্ছিলাম যে আমরা একটু সিনটেক্স নিয়ে কথাবার্তা বলবো। তো যখন তোমার এনসিএলটি ইনস্টল করা হয়ে যাবে, যা কিনা স্ক্রিপ্টটা অলরেডি পিছনের দিকে একটা স্লাইডে দেওয়া আছে, তারপরে তোমরা যখন উবুন্টুতে গিয়ে টার্মিনাল ওপেন করে শুধু এনসিএল লিখবা, দেখবে এনসিএল ওপেন হয়ে গেছে। হ্যাঁ, লাইক গ্রাটস যেমন ওপেন হয়, এনসিএল ওপেন হয়ে যাবে, কিন্তু গ্রাটসে যেমন একটা নতুন হচ্ছে যে আরেকটা ওটাকে বলা হয় হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, এটা ওপেন হয়, এনসিএল এ এরকমটা ওপেন হয় না। এনসিএল এ শুধু ওই টার্মিনালের ভিতরেই তোমার দেখবা যে এনসিএল লেখা থাকবে, এনসিএল লেখা থাকবে, তার সামনে আবার এ থাকবে, পরবর্তীতে এনসিএল এর পর অ্যারো চিহ্ন দেওয়া থাকবে। ওখানে তুমি নতুন করে কোড লিখবে, তুমি তার মানে হচ্ছে তুমি এনসিএল এর ভিতরে আছো, তুমি তার ভিতরে কোডিং করতেছো। আর তুমি ওখানে যে প্লট গুলো করবা তখন হচ্ছে ওয়ার্ক স্টেশন সেট করার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি যদি ওয়ার্ক স্টেশন সেট করো যে এইরকম একটা ইউজার ইন্টারফেসে তোমাকে এই হবে না, তখন ও গ্রাফস এর মতো একটা হচ্ছে জিইউআই, হ্যাঁ, ওপেন করবে, যার ভিতরে তুমি হচ্ছে যে প্লটটা দেখতে পারবে। আর যদি তুমি ওখানে ওয়ার্ক স্টেশনের ফরম্যাটটা দিয়ে দাও পিডিএফ, তাহলে অটোমেটিক ও একটা প্লট করে ওটা পিডিএফ এ সেভ করে দিবে। তুমি যে মানে যে লোকেশনে গিয়ে টার্মিনালটা ওপেন করছো, ওই লোকেশনে দেখবা যে ওই নামে একটা পিডিএফ, অথবা যদি তুমি পিএনজি তে প্লট করো, তাহলে ওয়ার্ক স্টেশন ওপেন করো, তাহলে পিএনজি সেভ হয়ে গেছে, যার ভিতরে প্লটটা আছে। তো এই হচ্ছে তোমার এনসিএল এর ব্যাপার, এনসিএল এর ইন্টারফেসটা কিভাবে দেখতে হয় বা গ্রাফটা, আলটিমেট গ্রাফটা কিভাবে দেখতে হয়। তো এনসিএলটা ফার্স্টে তুমি এনসিএল লিখে এন্টার করলে এনসিএল ওপেন হয়ে যাবে, গ্রাফস এর মতো ওখানে কিছু লেখা আসবে যে তোমার কততম ভার্সন, কত সালে এটা হয়েছে, এরকম কিছু বেসিক ইনফরমেশন থাকবে, যা কিনা কোনো কাজে আসে না। দেন হচ্ছে তুমি যদি একটা ফাইল ওপেন করতে চাও, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল পাইথনের মতো এখানে দেখতে পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল পাইথনের মতো, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম এফ। এখানে আমরা যেমন পাইথনে দেখি ডিএফ, ডাটা ফ্রেম, আর এনসিএল এ ফাইল আপলোড করে, তো তো এর জন্য ওরা সাধারণত এফ লেখে। এটা কমন হচ্ছে নর্মস, বাট এটা যে কোনো কিছু দেওয়া যায়, আমরা তো জানি এটা আসলে যে কোনো কিছুই দেওয়া যায়। এফ দিয়ে আমরা এখানে, এটা হচ্ছে ফাংশন, অ্যাড ফাইল। অ্যাড ফাইল হচ্ছে একটা ফাংশন, এটা দিয়ে সাধারণত আমরা তোমার পাইথনে যেমন পিডি ডট রিড সিএসবি দেই, এখানে অ্যাড ফাইল এটা কাজ করে। আর এখানে লাইব্রেরি কল করার কোনো বিষয় নাই, এনসিএল এ সব কিছু একটা মানে একত্রে সব একটা ফাংশন গুলো দেওয়া আছে, এক একটা লাইব্রেরির মধ্যে এক এক রকমের হচ্ছে ফাংশন, এরকমটা না। সো এর জন্য ওইরকম লাইব্রেরি ইসের জন্য খুব একটা কোনো সমস্যা হয় না। আর এখানে আমাদের লাইব্রেরি ফার্স্টে ইম্পোর্ট করে নেওয়ার দরকার হয় না, সব ফাংশনগুলোই এনসিএল এর ভিতর কমনলি দেয়া আছে। যেহেতু অত বেশি ফাংশন নাই, পাইথনের যেমন হাজার হাজার লক্ষ লক্ষ ফাংশন, এখানে আর কি অত নাই। সো এর জন্য আর কি ওইটাকে আলাদা আলাদা লাইব্রেরির ভিতরে রাখেও নাই। সো অ্যাড ফাইল ফাংশন দিয়ে তখন আমরা এখানে দিব কি, এই যে ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমার মধ্যে এখানে ডাবল ইনভার্টেড কমাই দিতে হয়। পাইথনে
সিঙ্গেল ডাবলে ম্যাটার করে না, এখানে ডাবলে ম্যাটার করে, ডাবলে দিতে হবে। ফাইল নেম ডট এনসি, এখানে যদি তুমি যে জায়গাটাতে ফাইলটা আছে ওই জায়গাটায় গিয়েই টার্মিনাল ওপেন করো তাহলে শুধু ফাইল নেম দিলেই হবে। কিন্তু তুমি যদি টার্মিনাল খুলছো একটা জায়গায়, একটা ডিরেক্টরিতে, বাট তোমার ডেটাটা বা যে ফাইলটা ওপেন করবা সেটা আছে আর একটা জায়গায়, তাহলে ওই ফাইলটা লোকেশন সহ নেমটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে লাইক আমরা আরে যেমনটা কাজ করি ডিরেক্টরি নেম, তখন ওই ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে লাইক হোম স্ল্যাশ জাভেদ স্ল্যাশ ইউজার নেম, তো জাভেদ দিয়ে দিলাম স্ল্যাশ, তারপরে হচ্ছে একটা ফোল্ডারের নাম লাইক WRF আউটপুট স্ল্যাশ, তারপরে হচ্ছে ওইটার নাম, হ্যাঁ, যে লাইক কেপ ডট এনসি। হ্যাঁ, তো এরকম হচ্ছে ডিরেক্টরি দিতে হবে। আর যদি ওই যে ডিরেক্টরিতে ফাইলটা আছে ওইখানেই ওপেন করো তাহলে শুধুমাত্র ফাইলটার নাম ডট এনসি ইনভার্টেড কমা শেষ, তারপর কমা দিয়ে তুমি যেটাতে করতে চাচ্ছ, তুমি যদি শুধু রিড করতে চাও তাহলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আর, তুমি যদি একটা নতুন এনসি ফাইল রাইট করতে চাও সেক্ষেত্রে হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ডাব্লিউ, যেটা আমরা সাধারণত এনসি ফাইল রাইট করি না, এখন পর্যন্ত আমি রাইট করা লাগে নাই, এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে বাট এখন পর্যন্ত লাগে নাই। আর যদি তুমি রাইট অথবা ক্রিয়েট করতে চাও, একদম নতুন একটা বানাতে চাও, হ্যাঁ, একটা হচ্ছে এক্সিস্টিং এর ভিতরে তুমি কিছু লিখতে চাচ্ছ বা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছ, আর ক্রিয়েট হচ্ছে একদম টোটালি নতুন কিছু একটা ক্রিয়েট করতে চাচ্ছ। তো মোস্ট অফ দ্য টাইম আমরা রিড করি, তো হয়তো তোমাদের পরবর্তীতে রাইট আর ক্রিয়েটের অপশন লাগতে পারে। সো এটা হচ্ছে সেই অপশন যেখানে একটা দিতে হয়। তো আমরা নর্মালি এখানে আর দিয়ে রিড করলাম, তখন এস এর ভিতরে ফাইলটা চলে আসলো। এখন ফাইলটার ভিতর তো অনেকগুলো ভেরিয়েবল আছে, আমরা জানি ভেরিয়েবল কিভাবে চেক করতে হয় সেটা হয়তো আমরা আগের দিন দেখছিলাম কোথাও। আচ্ছা না, ওটা এখানেই আছে। তারপর হচ্ছে তুমি যদি যে ভেরিয়েবল নেম মানে লাইক তুমি কোনো একটা ভেরিয়েবলকে আরেকটা হচ্ছে ভেরিয়েবলের ভিতর দিয়ে দিতে চাচ্ছ, লাইক তোমার টোটাল ফাইলের ভিতর তো 148টা ভেরিয়েবল আছে। হ্যাঁ, তোমরা যেহেতু WRF রান দেওয়ার পর আউটপুটটাকে দেখছো, তো তুমি তার ভিতর হয়তো রেইনটাকে আলাদা করবা। তো রেইনটাকে তুমি করবে কি, যে এক্স নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলা, ইকুয়ালস টু দিলা। এখন ওই ভেরিয়েবলটা আছে কিসের ভিতরে, এফ এর ভিতরে। এফ এই অপারেটর মানে এই অপশনটা দিয়ে তুমি আসলে দেখাবা যে ফার্স্টে হাইফেন তারপরে হচ্ছে অ্যারো, এই চিহ্নটা দিয়ে তুমি বুঝাবা যে এফ এর ভিতরে আছে এই ভেরিয়েবলটা। তারপর তুমি ভেরিয়েবলটার নাম লিখলা, লাইক এখানে লিখলা রেইন এনসি, হ্যাঁ, অথবা শুধু রেইন, এটা দিলে তখন হবে কি এক্স এর ভিতরে রেইন যে ভেরিয়েবলটা ওটা চলে যাবে, পুরো ফাইলটা না গিয়ে একটা ভেরিয়েবলকে তুমি আলাদা করে ফেললাম। তারপরে যদি ওই ভেরিয়েবলটার সবকিছু তুমি দেখতে চাও, হ্যাঁ, সামারি দেখতে চাও, তখন তুমি দিবা কি প্রিন্ট ভেরিয়েবলের জন্য ভার, ভিটা বড় হাতের হবে, সামারির জন্য সামারি, এসটা বড় হাতের হবে, ব্র্যাকেটের মধ্যে তুমি দেখা দিবে হচ্ছে যে ভেরিয়েবলটা লাইক এক্স, এখানে এক্স দিয়ে দিবা। হ্যাঁ, এখানে কিন্তু কেস সেন্সিটিভ, তো অবশ্যই তোমাকে হচ্ছে ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল, এটা খেয়াল রাখতে হবে। এটা যদি তুমি দাও তাহলে হচ্ছে তোমার ওই ভেরিয়েবলের সামারিটা দেখাবে, লাইক কতগুলো টাইম স্টেপ আছে, তারপরে হচ্ছে ওর ল্যাট কয়টা আছে, লং কয়টা আছে, হ্যাঁ, এরকম আর কি সব সামারিটা আমার এখানে দেখা দিবে। কারণ যতগুলো ভেরিয়েবল নিয়ে তোমার দরকার বা তোমার আগ্রহ যে ভেরিয়েবলটার উপরে, সেই ভেরিয়েবলটা তুমি এইভাবে টেস্ট করতে পারবা। এখন আমি যেটা বললাম যে তুমি কি ভেরিয়েবল আছে এনসি মানে গ্রাফসে, যেমন তুমি দেখো কিভাবে লাইক ওপেন করো ফাইলটাকে, ওপেন করো, ওপেন করার পর তুমি দাও হচ্ছে যে গ্রাফে কি দাও জানি, F5 না, হ্যাঁ, গ্রাফসে জানি কি দাও তোমরা ফাইলটাকে চেক করার জন্য, কিউ ফাইল, হ্যাঁ, কিউ ফাইল দিলে দেখা যায় যে ফাইলের সব ইনফরমেশন ওখানে চলে আসছে, কতগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবলগুলোর নাম কি, ওগুলোর ইউনিট কি। তো এনসিএল এ যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে ডাটা ফরম্যাটের উপরে তুমি প্রথম যে কোডটা দেয়া আছে এটা সব ধরনের ডাটার জন্য সুইটেবল, তোমার যে ডাটাই হোক, সেটা গ্রিভ 1-2 হোক, নেটসিডিএফ 3-4 হোক, বা নেটসিডিএফ ক্লাসিক হোক, বা এইচডিএফ হোক, সেক্ষেত্রে তুমি এটা করতে পারবা এনসিএল স্ল্যাশ, তারপর হচ্ছে ফাইল ডাম্প, তারপরে স্পেস, তারপরে ফাইলের নাম, ডট এনসি। এটা যদি দাও, এই কমান্ডটা দেওয়ার পর তুমি দেখবা যে তোমার হচ্ছে যে তোমার ওই ফাইলটার ভিতর যতগুলো ভেরিয়েবল আছে তার সব ইনফরমেশন চলে আসবে। হ্যাঁ,
আর যদি তুমি জানো যে তোমার ফাইলটা হচ্ছে শুধুমাত্র নেট সিরিজ 3 অথবা 4, তখন তুমি দিতে পারো nc-dump-h স্পেস ফাইল নেম ডট এনসি, এটা দিলে পরে হবে। তো আমি আসলে এটা প্রিফার করি যে আমার ফাইল যাই হোক, আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এই কোডটা লিখবো, আমার ফাইলের ওভারঅল ইনফরমেশন আমার সামনে চলে আসবে। আর অনেকে করে কি যে কুইক ভিউ করার জন্য, লাইক প্লটের অপশন টপশন বাদ দিয়ে তুমি কুইক ওটাকে ভিউ করতে চাও, লাইক আমরা যেমন গ্রাফসে কিন্তু করতে পারি, গ্রাফসে কিন্তু আমরা কোনো কিছু সেট না করেও কোনো একটা ভেরিয়েবলকে দেখতে পারি। তো এনসিএল এ যদি ওরকম কুইক ভিউ চাও তাহলে যেটা করতে হয় এনসি ভিউ, হ্যাঁ এনসি ভিউ, তারপরে ফাইল নেম ডট এনসি দিলে ওখানে পুরো ফাইলটা লোড হয়ে যায়। তখন তুমি ওখানে অপশন থাকে, হ্যাঁ ওখানে অপশন থাকে যে তুমি কোন ভেরিয়েবলটা দেখতে চাচ্ছ, তখন তুমি ওই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে পরে তুমি দেখবে ওখানে অনেক অপশন আছে। তুমি রেন দেখতে চাইলে রেন দেখতে পারবা, টেম্পারেচার দেখতে চাইলে টেম্পারেচার দেখতে পারবা। কিন্তু এই ভিজুয়ালাইজেশনটা খুব একটা ভালো হয় না। এর থেকে ওই ফাইল হচ্ছে যে তোমার প্যানোপ্লিতে কুইক ভিউ অনেক বেটার হয়। তো প্যানোপ্লি আর একটা টুল, ওটা তোমাদেরকে হয়তো ফিউচারে দেখানো হবে, ওটা খুব স্মার্ট, অনেক ইজি। যাই হোক, তো এটা হচ্ছে কুইক ভিউর জন্য। যদি এনসিএল দিয়ে দেখতে চাও এনসি ভিউ দিয়ে দেখা যাবে, এবং এটা হচ্ছে তার কমান্ড এনসি ভিউ স্পেস ফাইল নেম ডট এনসি। দেন হচ্ছে যে কিছু ইন্টারেস্টিং ফিচার, লাইক তুমি এনসিএল এ কিছু কোড করবা এবং তুমি চাও যে ওই পুরো কোডটা তুমি ইন্ডিভিজুয়াল করতেছো, বাট আলটিমেটলি ওটা একটা স্ক্রিপ্টের ভিতরে সেভ হোক, হ্যাঁ, এবং ওটা রেকর্ড হয়ে থাকুক। তখন করতে হয় কি, ফার্স্টে এনসিএল এর ভিতর ঢুকবা, ঢোকার পরে এই কমান্ডটা লিখবা রেকর্ড, তারপরে স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে তুমি তোমার স্ক্রিপ্টের নাম লিখবা, মাই স্ক্রিপ্ট লিখতে পারো, অথবা ওইটা যদি অন্য কোনো স্পেসিফিক কাজের জন্য হয় সেটার নাম লিখতে পারো ডট এনসিএল। এইটা লেখার পরে তুমি যতক্ষণ পর্যন্ত কুইট না করবা তার আগ পর্যন্ত যা যা লিখবা সব কিছু রেকর্ড হয়ে যাবে অ্যাজ এ স্ক্রিপ্ট। হ্যাঁ, যেমন আমি এখানে একটা লিখছি, অ্যাজ ইউজুয়াল লিখছি যে ভ্যালু দিচ্ছি একটা ভেরিয়েবল, তার ভিতরে 102 রাখছি, তারপর প্রিন্ট করছি প্রিন্ট ভ্যালু, তখন করছে কি 102টা প্রিন্ট হয়েছে। তারপর আমি আবার এই যে স্টপ রেকর্ড করছি, তারপরে কুইট দিছি। তাহলে আমার হয়েছে কি, এই যে কুইটের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু হচ্ছে যে তোমার একটা স্ক্রিপ্টের ভিতর চলে গেছে। পরে যখন আমি আবার রান দিব, তখন আমি এই স্ক্রিপ্ট ক্রিয়েট হয়ে গেল, তখন আমি ওইটার নাম লিখে ফার্স্টে এনসিএল এক্সিকিউট করার জন্য ফার্স্টে যেটা করতে হয়, ফার্স্টে এনসিএল লিখতে হয়, তারপর একটা স্পেস দিতে হয়, তারপর স্ক্রিপ্টটার নামটা লিখতে হয় ডট এনসিএল সহ, তখন এনসিএল স্ক্রিপ্টটা পুরোপুরি রান হয়ে যায়। তো এই স্ক্রিপ্টটা আমার সেভ হয়েছিল, আমি পরবর্তীতে এনসিএল স্পেস স্ক্রিপ্টটার নাম লিখলাম, তারপর রান দিলে পরে আমি এই যে যা যা করছি সব কিছু একবারে হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে তো ছোট একটা কাজ করা, বাট তোমরা যদি বড় কোনো কাজ করতে চাও, লাইক কোনো একটা প্লট করবা, বিভিন্নভাবে সেট টেট করে টোরে তুমি করলা, সেক্ষেত্রে তুমি মাই রেকর্ড দিয়ে যদি স্ক্রিপ্টটা এরকম সেভ দিয়ে রাখো, তাহলে দেখা যাবে তুমি যা যা করছো ওইটা একটা স্ক্রিপ্টের মধ্যে অটোমেটিক চলে যাবে, তোমাকে ফার্দার আর লিখতে হবে না। সেটা একটা এনসিএল এর পজিটিভ দিক। এখানে বেশ কিছু অপারেটরের কাজ, মানে অপারেটর সম্পর্কে বলা আছে, এগুলো আসলে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় একই জিনিস, এটা তোমরা পড়ে নিবা কিভাবে অ্যাসাইন করতে হয়, তারপরে কিভাবে রিঅ্যাসাইন করতে হয়। পাইথনে একটা জিনিস রিঅ্যাসাইনের জন্য আলাদা লাগে না, ওই ইকুয়ালস টু দিয়ে রিঅ্যাসাইন করা যায়, আগেরটা তাহলে ইরেজ হয়ে যায়, নতুনটা ওভাররাইট করে। কিন্তু এনসিএল এর ক্ষেত্রে রিঅ্যাসাইনের জন্য আগে একটা সেমিকোলন দিয়ে নিতে হয়। হ্যাঁ, যাই হোক, এখানে বেশ কিছু অপারেটর আছে, অপারেটরগুলো তোমরা দেখে নিবা, এটা সম্পর্কে আসলে এরকম বলার কিছু নাই, যখন লিখবা তখন এটা আস্তে আস্তে বুঝবা। আরো কিছু অ্যালজেব্রিক অপারেটর, এগুলো আসলে তোমরা অলরেডি জানো, এটা আসলে এরকম বলার কিছু নাই। লজিক্যাল অপারেটর গুলো আসলে শর্ট ফর্ম নিচ্ছে, লাইক লেস দেন এল টি, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল এল ই, হ্যাঁ, ইকুয়াল ই কিউ, এরকম এগুলো খুব ইজি, দেখলেই তোমরা বুঝবা। এবং আগে ডট পরে ডট এভাবে করে লিখতে হয়। দেন হচ্ছে বিভিন্ন রকম ভেরিয়েবল সম্পর্কে বলা আছে, লাইক ইন্টিজার, এগুলো তোমরা অলরেডি আমি আলোচনা করছি, পূর্ণ সংখ্যা, ফ্লট হচ্ছে ডেসিমাল, হ্যাঁ, আর কোনো একটা নাম বা কোনো একটা নাউন জাতীয় যে কোনো, এগুলোকে স্ট্রিং বলে, হ্যাঁ, এগুলোকে অবজেক্টে বলে। তারপর বুলিয়ান বা লজিক্যাল হচ্ছে ট্রু ফলস, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি আমি একটা রো বা একটা কলাম নেই সেটাকে অ্যারে বলে, হ্যাঁ, সাধারণত একটা কলামকেই অ্যারে বলে। তারপরে হচ্ছে অ্যারের মধ্যে যদি আবার ডেসিমাল থাকে ওটাকে ফ্লট অ্যারে বলে, হ্যাঁ, অ্যারের মধ্যে যদি তোমার অবজেক্টের নাম থাকে বা কিছু থাকে তখন সেটাকে স্ট্রিং অ্যারে বলে। তারপরে আবার অ্যারের মধ্যে যদি এরকম ট্রু ফলস থাকে তখন ওটাকে লজিক্যাল অ্যারে বলে। এইরকম অ্যারের মধ্যে আবার অ্যারে থাকতে পারে, তখন ওটা 2 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশন হয়।
এগুলো হচ্ছে বিভিন্ন রকম ভেরিয়েবলের টাইপ, মানে এটা হচ্ছে ডেটা টাইপের উপর ভেরি করে ভেরিয়েবল টাইপ হয়, তো এটা আবার এখানে একটু ডিসক্রাইব করা হয়েছে। মেটা ডাটা কি? মেটা ডাটা হচ্ছে ওই যে তোমার যে ইনফো ডেটাগুলো আছে তার কিছু লাইক হচ্ছে এটা কিসের ডেটা, এটার ইউনিটটা কিসে আছে, এটা হচ্ছে যে ফুল নেম কি, হ্যাঁ, তারপরে এটার মিসিং ভ্যালু কত, এটার শর্ট নেম কি, এই জাতীয় সবকিছু যে ডিসক্রিপশন, ডেটা সম্পর্কে যে ডিসক্রিপশন থাকে ওটাকে ওটার মেটা ডেটা বলা হয়। কারণ এখানে একটা ইউনিট নেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার, তো এটার ইউনিট ছিল কেলভিনে, ডিগ্রি কেলভিনে, এটার লঙ্গিটিউডের ইউনিট হচ্ছে ডিগ্রি ইস্ট, মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট, লং নেম হচ্ছে নিয়ার সারফেস এয়ার টেম্পারেচার, তারপরে এখানে টাইমটার যে ইউনিট সেটা হচ্ছে এরকম 1949 সাল থেকে এরকম এরকম ফিল ভ্যালু, মানে হচ্ছে মিসিং ভ্যালু হচ্ছে অনেক কম, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে যে তোমার টাইটেল টাইটেল নেম, হ্যাঁ, ভেরিয়েবল লং নেম আর কি, এরকম মেটাডাটা দেয়া থাকে। এটা তুমি যখন ওই যে সামারি দেখবা না, ধরো একটা ভেরিয়েবল আলাদা করে তুমি দিলা যে ভ্যালু, তারপর হচ্ছে প্রিন্ট ভার্ট সামারি, হ্যাঁ, তখন কিন্তু তোমার এখানে সবকিছু দেখায় দিবে এইগুলো। দেন হচ্ছে ডাইমেনশনের নেম তুমি হচ্ছে অ্যাসাইন করতে পারো, হ্যাঁ, লাইক প্রথমে টাইম দিতে পারো, পরে এগুলোকে সাধারণত অ্যাসাইন করতে গেলে এই যে এক্সক্লামেটরি এইটা ইউজ করে। যেমন তোমার টাস্ক কোনো একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ, ওইটা তুমি হচ্ছে যে প্রথম ডাইমেনশন দিবা টাইম, তবে টাস্ক এক্সক্লামেটরি সংখ্যা 0। এই আরেকটা জিনিস, এনসিএল পাইথনের মতোই 0 থেকে স্টার্ট করে। সো 0 মানে প্রথমটা দিলা টাইম, 1-এ দিলা হাইট, 2-তে দিলে ল্যাটিটিউড, 3-তে দিলে লঙ্গিটিউড। এই ডাইমেনশনগুলো তুমি এইভাবে হচ্ছে যে অ্যাসাইন করে দিতে পারবে। আর প্লটের ক্ষেত্রে ওদের ডাইমেনশনগুলো অনেক সময় অ্যাসাইন করে দিতে হয়, অনেক সময় না, ম্যাক্সিমাম সময় অ্যাসাইন করে দিতে হয়। সো এটা আসলে লাগবে অ্যাসাইন করা, এত কিছু লাগে না, ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যাসাইন করে দিলেই হয়। এখানে ওইটাই বারবার দেখাচ্ছে, যখন পরবর্তীতে শুধু ল্যাট লং লাগবে তখন 0-তে ল্যাট, 1-এ লং, এরকম অনেক কিছু অ্যাসাইন করে দেওয়া যায়। তুমি ইউনিটও ক্রিয়েট করতে পারবা, লাইক কোনো একটা কিছু ইউনিট ওইভাবে দেয়া নেই বাট তুমি জানো, সেক্ষেত্রে তুমি ওইটার ইউনিটটা দিয়ে দিতে পারলা, যা কিনা তোমার প্লটের কোনো একটা জায়গায় দেখাবে। এখানে বেশ কিছু জিনিস সম্পর্কে বলা আছে যা কিনা আমি ব্লক তোমরা আগেই জানো, স্টেটমেন্ট, এগুলো হচ্ছে লজিক্যাল লুপ, হ্যাঁ, এগুলো আসলে এখন আলোচনা করব না, কারণ বেসিকটা ফার্স্টে তোমাদেরকে দেখাই নাই, সেখানে আমি এখানে লজিক লুপ স্টেটমেন্ট এগুলো আমি কিভাবে তোমাদেরকে বলি। হ্যাঁ, এখানে বেশ কিছু আছে, লাইক ইফ স্টেটমেন্ট আছে, তারপরে এলস, ইফ এলস, তারপরে এলস ইফ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমরা যখন হাতে কলমে আরেকটু করব তখন এগুলো দেখাবো। আমাদের ইসের যে স্ক্রিপ্টগুলো, এনসিএল স্ক্রিপ্টগুলো, এগুলো অনেক বড় বড় স্ক্রিপ্ট হয়, হ্যাঁ, ড্রাটসের মতো ছোট হয় না, কারণ আমরা এই এনসিএল স্ক্রিপ্ট দিয়ে বেশ ভালো ভালো কিছু কাজ করি। লাইক কেউ যদি ডেটা অ্যাসিমিলেশনের কাজ করে তখন দেখা যায় 3-4 জায়গায় 3টা বা 4টা ফাইল আছে, ওগুলোকে কম্বাইন করে এটা থেকে যদি এরকম হয়, লাইক এরকম আমরা লজিক দাঁড় করাই যে যদি আমাদের টেম্পারেচার, হ্যাঁ, 3-4টা ফাইল, মানে একটা ধরো অবজার্ভ ফাইল আছে, একটা মডেল আউটপুট আছে, আর একটা ডেটা অ্যাসিমুলেশনের ফাইল আছে। এখন আমরা এরকম একটা লজিক ক্রিয়েট করব। টেম্পারেচার যদি, হ্যাঁ, মানে আমরা অবজার্ভটাকে, বিএমডির যে ডেটা ওটাকে ধরে নিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা ধরে নিব, আমরা এখানে একটা লজিক দিব যে দেখব যে তোমার অবজার্ভের থেকে কোনটা কাছে, যেটা কাছে হবে সেটা নিয়ে কাজ করবে। তো এইরকম একটা আমরা ফাংশন দিয়ে দেবো, যে ইফ ফাংশন দিয়ে দিব যে যেটা আমাদের কাছে হবে, যদি ইরোরটা বেশি হয়, হ্যাঁ, আমরা এরকম লিখলাম যেটা ইরোর যদি এত থেকে কম হয় তাহলে আমরা হচ্ছে যে তোমার শুধুমাত্র ডাব্লিউআরএফ প্রাণটা নিব, কিন্তু ইরোর যদি এত থেকে বেশি হয় তাহলে আমরা আবার এটা থেকে পরে আবার অ্যাসিমুলেশনের এটা যাব, তারপর দেখবো অ্যাসিমুলেশনে ইরোরটা এরকম কিনা। তো এরকম আমরা লুপ ক্রিয়েট করব, এই জাতীয় কাজ আমরা পরে করব। সো এর জন্য এটা হাতে মানে ডিরেক্টলি না দেখায় এরকম মুখে বলে বোঝানো একটু কঠিন হয়ে যাবে বলে আমার ধারণা। তো আমরা এই যে ইফ এলস, তারপর হচ্ছে লুপ কিভাবে ক্রিয়েট করে, এগুলো আমরা তখন ডিরেক্টলি দেখব। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। ওই একটা ইফ দেওয়ার পরে পরবর্তী দেওয়ার জন্য তো আমরা ইফ এলস দেই, এর আগে তো একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে যদি আরো দিতে চাই তখন কি শুধু এলস ইফ দিলেই হবে পরবর্তী স্টেপ গুলোতে? হুম,
তুমি যে কয়টা দিতে চাও। হ্যাঁ, তোমার এখানে যেমন এটা যদি তুমি দেখো, হ্যাঁ, এখানে তোমার আছে কি, এখানে তোমার হচ্ছে এ বি সি, তার মানে এখানে হয়তো 4টা হতে পারে। হুম, লাইক যদি এ হয়, হ্যাঁ, এ বি সি, লাইক তোমার একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ, টেম্পারেচার, ওটার ভ্যালু ধরো এ বি সি ডি যে কোনো একটা হতে পারে। তখন তুমি ফার্স্টে দিলা যে যদি এ হয় তাহলে ওইটাকে ওইখানে ট্রু করে দিবে, যদি এ না হয় তাহলে পরেরটা আবার যাবে, তাহলে বি হবে, তাহলে দিচ্ছে এলসিফ বি। যদি বি না হয় তাহলে কি হবে, সি হবে, এলসিফ দিছে সি। হ্যাঁ, তারপর যদি এলসিফ, যদি সি না হয় তাহলে এলসিফ হবে ডি। মানে এই 4টার মধ্যে যদি একটাও না হয় তাহলে লেখা আসবে ইরোর অথবা নান। তো এরকম এখানে এরকম একটা দেয়া আছে যে ইফ এলসিফ। হ্যাঁ, এটা অনেকবার করা যায়, এইভাবেও করা যায়, বা এটাকে আমরা ডু লুপ দিয়েও কভার করতে পারি। হ্যাঁ, যে এইরকম বারবার বারবার আমরা না লিখে অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে ও দেখবে, ও যেটা খুঁজতেছে সেটা দেখবে, প্রথমবার ইটারেশন করবে, মানে একবার দেখবে যে প্রথমটাতে এটা আছে কিনা, যদি না থাকে তাহলে পরের স্টেপে যাবে, যদি না থাকে পরের স্টেপে যাবে, এভাবে করে করে ও সব কয়বার দেখবে, দেখার পরে যে স্টেপে যে পাবে তখন স্টপ হয়ে যাবে। এরকম ডু লুপও আমরা ক্রিয়েট করতে পারি, বা ইফ এলস ইফ এভাবেও করতে পারি। হ্যাঁ, এটা আমরা দেখবো আরো ভালো করে যখন আমরা ফোরটান শিখবো, তোমাদের ফোরটান শেখানো হবে আমি শিওর। তো ওটা হয়তো আমি আর শুভ কম্বাইনলি দিব, তখনও দেখবা ফোরটানে এই জিনিসটা খুব ভালো করে বুঝবা। পাইথনও হয়তো এটা আমি দেখাবো, আর এনসিএল তো দেখাতে হবেই তোমাদের থার্ড সেমিস্টারে। এখন তো আমরা হাতে কলমে করতেছি না, এর জন্য আসলে মুখে বলে কতটুকু বোঝানো সম্ভব আমি বুঝতেছি না। এই যে এখানে আমি লুপের কথা বলতেছিলাম, এখানে ডু লুপের কাজ করতে পারি আমরা চাইলে। দেন আমরা আসলে কোন কোন জিনিস হচ্ছে এনসিএল এ প্লট করতে পারি, কোন কোন ফরম্যাটের ডেটা, এটা আগেও হয়তো একবার বলছি। নেটসিডিএফ যে কোনো ফরম্যাট, 3, 4 ক্লাসিক, এইচডিএফ যে কোনো ফরম্যাট, গ্রিপ 1 গ্রিপ 2, এটাই গ্রিপের এই দুইটাই আছে। সিসিএম হিস্টোরি টাইপ, এটা কি জানি না, কোনোদিন পাইনি, শেপ ফাইল প্লট করছি। বাইনারি ডেটা, মানে হচ্ছে ডাব্লিউআরএফ এর যে আউটপুট ওটা বাইনারি থাকে, ওটাও হয়। তারপরে হচ্ছে আস্কি ডেটা, আস্কি হচ্ছে টেক্সট ফরম্যাট, এগুলো হচ্ছে প্লট করা যায়, এক্সপোর্ট এবং গ্রাফিক্স আউটপুট ফাইল এই সব ফরম্যাটের করা যায়। আর রাইট করতে পারে কি কি, নেটসিডিএফ, ওগুলো হচ্ছে রিড করতে পারে, এগুলো হচ্ছে রাইট করতে পারে। নেটসিডিএফ যে কোনো ফরম্যাট রাইট করতে পারে, এইচডিএফ রাইট করতে পারে, বাইনারি রাইট করতে পারে, আস্কি রাইট করতে পারে। আর প্লটের ফরম্যাট কি কি হয় আমরা আগেই জানি, এত কিছুর ফরম্যাট আমরা সাধারণত কোনোদিন করি নাই। পিডিএফ করছি, পিএনজি করছি, আর X11 করছি। X11 আমি বললাম গ্রাসের মতো এরকম একটা আছে যেটা সেভ হয় না, পিডিএফ পিএনজি দিলে সাধারণত সেভ হয়। জিফও হয়, জিফও করা যায় বোধহয়, জিআইএফ। তো এটা ছিল আমাদের বেসিক হচ্ছে যে এনসিএল এর ব্যাপারটা। এনসিএলটা তোমরা জাস্ট এখন কিছুই জানো নাই বলতে পারো, তোমরা জাস্ট একটু জানলা যে এরকম একটা টুল আছে যেটা দিয়ে এরকম প্লট করে, এবং সেটা কিছু বেসিক জিনিস জানলা যা কিনা তোমরা এখন একটু পড়লে আর একটু বুঝবা। আর এখানে যে সোর্স গুলো দেয়া আছে সেখানে আরো ভালো করে বুঝবা, যে ইউজার গাইড বা হচ্ছে গ্রাফিক যে প্লট করতে হয় তার জন্য যে মানে ওটার জন্য একটা ছোট ইউজার গাইড আছে, এগুলো যদি তোমরা দেখো। ল্যাঙ্গুয়েজ মানে স্ক্রিপ্টিং এর জন্য একটা ইউজার গাইড আছে, এগুলো দেখলে হয়তো পরবর্তীতে আরোই হবে। এটা আমি বলতেছি না এখন তোমাদের দেখার জন্য, তোমরা যদি ফ্রি টাইম পাও তখন এগুলো একটু দেখে রাখতে পারো। তাই যখন থিসিসে যেতে হয় তখন যে একবার এগুলো শিখতে অনেক অনেক প্রবলেম হয়ে যায়। এটা বারবার আমরা চেষ্টা করি প্রত্যেক পেজকে বোঝানোর জন্য, প্রথমবার আমরা বুঝি নাই অনেক, তাও কয়েকজনে বুঝছে কয়েকজনে বুঝে নাই। আমাদের এই ক্লাসগুলো তখন এরকম হতো, আমরা অনেকে জয়েন করতো, অনেকে জয়েন করতো না, তখন তো ফিজিক্যালি হতো, অনেকে মনোযোগ দিয়ে দেখতো না। পরে দেখা গেছে যখন ইন্টার্নের জন্য ইন্ডিয়ায় গেছে পারে না, হ্যাঁ, তখন স্যার হয়তো বলছে এই কাজটা করে এনে দাও, গ্রাডসে করে এনে দাও, বা ডাব্লিউআরএফ রান আমাদেরকে শেখানো হয়েছে, অনেকে ওইভাবে শিখে নেয় বা আগ্রহ দেয় নাই, তখন তাকে বলছে তুমি 3 দিনের রান দাও, 7 দিনের রান দাও, ও তো রান কিভাবে দেয় তাই জানে না, তখন দেখা গেছে ওই টাইম দিছে 2 দিন বা 3 দিন। হ্যাঁ, ওখানে তো ওয়ার্ক স্টেশন আছে বা কম্পিউটেশনাল ভালো ভালো পিসি এক একজনের জন্য অ্যাসাইন করে দেয়, তো 5-7 দিনের রান কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো তখন কি করবে, কবে শিখবে কবে রান দিবে,
খুব প্রবলেমে পড়ছে, আবার দেখা গেছে সবাই কাজে থাকে, ঠিক আছে? তোমরা এখন ফ্রেন্ড একজন আরেকজনকে যেভাবে সাপোর্ট দিতে পারতেছো থিসিস করার সময় ওইভাবে সাপোর্ট দিতে পারবে না। সবাইকেই এরকম টাস্ক দেওয়া হবে, মাথা ঠিক থাকবে না কিভাবে গুছাবো, তখন একজনের আরেকজনকে অ্যাসিস্ট করতে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তখন দেখা যায় কি যে এই শিখে নেয় ঠিক মতো আগে, সে বেশ চ্যালেঞ্জ ফেস করে। আমাদের ব্যাচে হয়েছে যতটুকু, পরের ব্যাচে আরো বেশি হয়েছে কেন জানি। ওরা ভাবছে যে পরে হয়তো খুব ইজিলি পারবে, কিন্তু দেখছে যে আলটিমেটলি শিখে সবাই শিখে থিসিস শেষে সবাই সবকিছু জেনে বের হয়, এটা একটা ভালো দিক। কিন্তু কেউ আর কি খুব স্মুথলি নর্মালি কন্টিনিউয়াসলি শিখে যায়, আর কেউ একটা সার্টেন টাইম অনেক বেশি প্রেশার নিয়ে শিখতে হয়। হ্যাঁ, তো এটা ইনশাল্লাহ আশা করি না যে তোমাদের ক্ষেত্রে হবে, তোমরা ওইভাবেই শিখবা। আর ভাগ হয়ে যায়, কেউ গ্রাডসে কাজ করে তার আর এনসিএল লাগে না, কেউ এনসিএল এ কাজ করে তার গ্রাডস লাগে না, কেউ আবার হচ্ছে রিপ আছে একটা টুল, রিপে কাজ করে তার গ্রাডস এনসিএল একটাও লাগে না, আবার কারো কয়েক রকমের লাগে। কিন্তু আমি পাইথনটা তোমাদেরকে একটু বেশি সময় দিচ্ছি, বিলিভ মি সবার পাইথন লাগবে, আইদার আর অথবা পাইথন লাগবেই, ডেটা অ্যানালিসিসের জন্য লাগবেই। তখন দেখা যাবে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাঘুরি করার থেকে তোমরা যেহেতু আমার মনে হয় কিছুটা শিখছো, আর একটু প্র্যাকটিস করলে আরো ভালো হবে। এটা দিয়ে বেশ কিছু অ্যানালিসিস করা লাগবে, লাইক ডাব্লিউআরএফ রান করলা, আউটপুট পেলা, ওটাকে কিছু সিম্পল ভিজুয়ালাইজ করলা, বাট আলটিমেটলি কিছু দাঁড় করাতে হলে রিলেশনশিপ অথবা কোনো অ্যালগোরিদম বা মডেল এরকম কিছু দাঁড় করাতে হলে প্রেডিকশন মানে ডেটা অ্যানালিসিস করতে হবে। এবং সেই জাতীয় কাজের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে পাইথন বেশ ইজি রেদার দ্যান আরো কমপ্লেক্স যে টুল আছে, যেমন রিপ একটা কমপ্লেক্স টুল, ওখানেও বেশ কিছু কাজ করা যায়। হ্যাঁ, তো এর জন্য আলটিমেটলি তোমাদের এটা খুব কাজে দিবে বলে আমার ধারণা। খুব বেসিক জিনিস শেখানো হয়েছে, বাট হয়তো তোমরা যখন এইটুকু শিখতে পারবা তোমাদের কাজের জন্য বাকিটুকু শিখে নিতে পারবা। তো গেল, আজকে আমরা এখানে শেষ করব না, আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে তোমার আরে আমরা খুব বেশি কিছু আসলে যে শিখবো তা না, আরেও আসলে বলা হচ্ছে তোমাদের এই সেমিস্টারে আর খুব ভালো করে শেখাবেন। আগের দিন কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, তো তোমাদেরকে হচ্ছে জাফর স্যার আর হচ্ছে মুর্শিদা ম্যাডাম, হ্যাঁ মুর্শিদা ম্যামই মেইনলি অ্যাসাইন্ড তোমাদের এই স্টেট কোর্সের জন্য, বাট প্র্যাকটিক্যাল গুলো হয়তো জাফর স্যার নেন, এবারও ওইভাবে হতে পারে। সো ওখানে তোমাদেরকে এসপিএসএস শেখানো হবে, ওরা বোধহয় এসপিএসএস এ শিখায় আর কিছুটা আর এ কাজ করা শিখাবে। তো ওখানে তো আমি আসলে বেসিক টেসিক কিছুই শিখাবো না, আমার মেইন টপিক ছিল হচ্ছে তোমাদেরকে একটু দেখানো, মডেল ইভালুয়েশন। তো এই ব্যাপারে গোলাম রাব্বানির সাথে কথা হয়েছে গতকাল, তো গোলাম রাব্বানি বলতেছে যে 10 তারিখ চলে আসছে, ও এখন আর ক্লাস নেবে না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে তোমাদের থার্ড সেমিস্টারে তো আবার সবকিছু আবার শিখাতে হবেই। তো মডেল ইভালুয়েশন বা মডেলের অ্যাকুরেসি বা মডেল পারফরমেন্স টেস্ট করার জন্য যে জিনিসটা, ওটা তোমাদেরকে ব্রডলি শিখাতে হবে, ওটা আসলে ওইভাবে হবে না। লাইক আমি তোমাদেরকে এখন দেখালাম যে কিভাবে আরএমএসি বের করতে হয়, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে আরএমএসি কি এটা আমি দেখালাম না, তাহলে তো জিনিসটা হলো না। তারপর আমি তোমাদেরকে দেখালাম কিভাবে বায়াস টেস্ট করতে হয়, পার্সেন্ট বায়াস বের করতে হয়, আর এগুলো ডিফল্ট ফাংশন আছে, তো এগুলো বের করা খুব ইজি। বাট তোমরা জানো না যে বায়াস কি, পার্সেন্ট বায়াস কি, বায়াস বের করে আমরা করবো কি। আমি হয়তো ইনডিরেক্ট মানে ব্রিফলি বলে দিতে পারি বায়াসটা আসলে কেন লাগে, কিন্তু বায়াসের জন্য যে আসলে থিওরি এটা জেনে আসা দরকার। আমি হয়তো তোমাদেরকে বললাম যে মিন অ্যাবসলিউট এরর বের করতে হবে, তোমাদেরকে বললাম অ্যাকুরেসি টেস্ট করতে হবে, তারপরে প্রিসিশন বের করতে হবে, তারপরে হচ্ছে এরকম অনেক কিছু আছে, ওই কোডটা বের করলে তোমরা হয়তো বুঝতে পারবা। কিন্তু এগুলো তো থিওরি জানতে হবে, আর এগুলো থিওরির জন্য আসলে অনেক সময় দরকার, একদিনে এত কিছু থিওরি বুঝালে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না। তো এই জায়গাটাতে একটা হচ্ছে বাধা হয়ে গেছে। সো যাই হোক, আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর স্টুডিও ক্লাউড। আমি ওই যে বললাম না, আমি পার্সোনালি প্রিফার করি যে আমার নেট থাকবে আর একটা পিসি থাকবে, আর কিছু দরকার নেই। আমার পিসিতে এটা ইনস্টল আছে কিনা, ওইটা ইনস্টল আছে কিনা, এই জাতীয় প্যারা আমি পছন্দ করি না। এর জন্য আমি জুপিটার নোটবুকের থেকে আমি হচ্ছে যে গুগল কোল্যাব প্রিফার করি, আমার কিছু লাগে না, আমি ডিরেক্টলি ওখানে যে কাজ করতে পারি। আবার আর
আর স্টুডিও বা আর ইনস্টল করার থেকে আমি আর স্টুডিও ক্লাউডটা প্রিফার করি। এখানে ঢুকে আমি জাস্ট যে কোনো সময় ঢুকে কাজ করে বা বের হয়ে যাই। আমার পিসিতে কোনো কিছু ইনস্টল করা লাগে না, এমনি আমার ল্যাপটপে এত কিছু ইনস্টল যে আর কিছু ইনস্টল করতে গেলে প্রবলেম। তারপরেও জুপিটার নোটবুক বলো বা আর স্টুডিও এগুলো সব ইনস্টল করা আছে, তারপরেও এখন এগুলোতে কাজ করি। তো এটা কিভাবে আসলে কাজ করে এটা একটু তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে তুমি একটা নতুন উইন্ডো খুলবা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে তোমরা লিখবা যে আর স্টুডিও ক্লাউড। হ্যাঁ, আর স্টুডিও ক্লাউড এইটুকু লিখে যদি তোমরা এন্টার দাও তখন দেখবে এরকম আসবে, আর স্টুডিও ক্লাউড লগ ইন, প্রাইমার্স, আর স্টুডিও ক্লাউড প্রজেক্ট, গাইড, সাইন আপ, ওয়ার্ক উইথ ডেটা। গাইডটা একটু তোমরা পড়ে নিও, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি যদিও গাইড পড়ি নাই, আমি হচ্ছে যে বেশ কিছুদিন কাজ করতে কিছু জিনিস এটাতে পারি, ওইটা শিখছি, বা আগে আর স্টুডিওতে কাজ করছি যেহেতু সেখান দিয়ে জানতাম। বাট তোমরা একটু গাইডটা পড়ে নিবা, তাহলে খুব কাজে দিবে। তো আমি যেটা করি, আর স্টুডিও ক্লাউডের ভিতরে চলে যাই। তোমরা এটা করবা, চলে গেলে পরে আমি যেহেতু লগ ইন করা আছি বা আমার অলরেডি সাইন আপ করা এরকম, কিন্তু তোমরা যখন যাবা তখন দেখবা যে তোমাদেরকে একটা অপশন আসবে লগ ইন, লাইক একটু ব্যাকে যাই, এই যে লগ ইন বা সাইন আপ। হ্যাঁ, সাইন আপে যাবা। আমার এখানে এরকম আসতেছে না, দেখি লগ ইনে গেলে এরকম আসে কিনা। এটা হ্যাঁ, এরকম তুমি যখন যাবা তখন এরকমটা আসবে না, তখন আসবে হচ্ছে লগ ইন উইথ অপশন আসবে। হ্যাঁ, লগ ইন তুমি ওখানে ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারো, অথবা লগ ইন উইথ হচ্ছে যে গিট হাব, তোমাদের যদি গিট হাব থাকে, আমি জানি না সবার গিট হাব আছে কিনা, কিন্তু সবার জিমেইল অ্যাকাউন্ট আছে। তো লগ ইন উইথ হচ্ছে যে তোমার জিমেইল বা এরকম কি যেন একটা আছে, লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ, লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট, তো ওইটা দিয়ে দিবা। ওইটা দিলেই তুমি যদি জিমেইলে লগ ইন করা থাকে তাহলে ওইটা চলে যাবে, তখন তোমার অপশন আসবে, তোমার যদি মাল্টিপল মেল থাকে বা একটা মেল থাকে তুমি কোন ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকবা, তখন ওই ইমেল অ্যাড্রেসটা ক্লিক করে দিবা, দেখবে যে তুমি নতুন একটা ইসের ভিতর চলে আসছো। হ্যাঁ, মানে লগ ইন করার পর, লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট দেওয়ার পর তুমি এরকম একটা জায়গায় চলে আসবা। হ্যাঁ, এখানে আসলে পরে তুমি এই যে তোমার প্রজেক্ট ক্রিয়েট করবা। আমার এখানে দেখো 2টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তুমি এখানে যদি নিউ প্রজেক্ট দাও তখন ও হচ্ছে তোমার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবে। হ্যাঁ, তখন এখানে লেখা আসবে ডিপ্লয়িং প্রজেক্ট, একটু সময় নেবে, তারপর দেখবে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। লাইক আমরা যেমন গুগল কোল্যাবে কাজ করি ওইরকম, এখানে একটা নতুন প্রজেক্ট হবে, ওইটা তুমি নাম দিতে পারবা, নাম দিয়ে তার ভিতরে তুমি কাজ করতে পারবা। ওকে, আমাদের কিন্তু আর স্টুডিও এরকমই থাকে। তোমরা যদি এর আগে কেউ আর স্টুডিওতে কাজ করে থাকো, সেম অ্যাজ এখানে কনসোল, এখানে হচ্ছে তোমার যে বা এনভায়রনমেন্ট বা এই সেই, আর এখানে হচ্ছে ফাইলের ইনফরমেশন থাকে। হ্যাঁ, প্লট করলে পরে সেটা আবার অন্য জায়গায় আসবে। সো যেমনটা আর স্টুডিও সেরকমটাই থাকে। এখানে অনেক কিছুই আছে ডিসক্রাইবের, তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউই এর আগে আর আর বা আর স্টুডিওতে কাজ করো নাই, সেখানে এরকম ধরে ধরে অনেক কিছু দেখা দিতে হবে যে কিভাবে করতে হয়। হ্যাঁ, ওগুলো যদি আমি এখন আলোচনা করব না, সিম্পলি আমরা যেটা করি গুগল কোল্যাবে যেমনটা করছি, আমরা ডেটা নিয়ে কাজ করি। তো আমাদের ফার্স্ট অফ অল কি দেখতে হয় যে আমাদের ডাটা আপলোড করতে হয়। আপলোড কিভাবে, এখানে দেখো ফাইলটা যদি ক্লিক করা থাকে তো ভালো, আর যদি ক্লিক করা না থাকে তাহলে ফাইলে যাবা, এখানে আপলোড অপশন আছে। আপলোডে গেলে পরে এখানে ক্লাউডে চুজ ফাইল আছে, চুজ ফাইলে যদি তুমি ক্লিক করো তাহলে হচ্ছে যে তোমার যদি কোনো ডেটা থাকে ওই ডেটাটাকে তুমি এখানে আপলোড করতে পারবা। ওকে, আপলোড করলে এখানে ওইটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে একটা আপলোড করি। কম, অনেক বড় ডেটা মনে হচ্ছে।
বিশাল বড় ফাইল দিয়ে ফেলছি। তো ফাইল আপলোড করে তারপর হচ্ছে আমাদের যেমন এখানেও বেশ কিছু স্ক্রিপ্ট থাকে, যেমন পাইথনে আমাদের বেশ কিছু স্ক্রিপ্ট থাকতো, আমাদের আর এর ক্ষেত্রে এরকম বেশ কিছু স্ক্রিপ্ট আছে। তো দেখি একটা স্ক্রিপ্ট বের করতে পারি কিনা। মডেল ইভালুয়েশনের আসলে স্ক্রিপ্টটা কোথায় জানি রেখেছি। ভাইয়া আজকে কি তাহলে আপনার সাথে আমাদের ক্লাস শেষ হচ্ছে? আজকে আমাদের যা কন্টেন্ট ছিল সেটা শেষ হচ্ছে, বাট আগামীকালকে যদি কারো কোনো প্রবলেম থাকে ওটা নিয়ে বসতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, আমার তো ওই পাইথনের অ্যাসাইনমেন্টের প্রবলেম ছিল। হ্যাঁ, তাহলে ওইটা তাহলে আমরা আগামীকাল বসবো। হ্যাঁ যদি আর কারো কোনো প্রবলেম থাকে, আগামীকালকে কারো কোনো প্রবলেম আছে? আগামীকালকে কখন বসবেন ভাইয়া? ম্যাথ স্যার বলেছিল আগামীকালকে ক্লাস নেবে, আমাদের একটা ক্লাস বাকি ছিল তো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট আচ্ছা সেমিস্টারের আর আচ্ছা। কি। তো ম্যাথ স্যার এখনো টাইম দেয়নি, আজকে রাতে ফোন দিব আর কি ম্যাথ স্যারকে। ম্যাথ স্যার বলেছিল রাতে জানাবে। তো ম্যাথ স্যারের ওকে, যতক্ষণই লাগে নিয়ে শেষ করে দেব। ওকে, তাহলে তার টাইমটা আগে জানো, তারপর আমাকে জানাও। হ্যাঁ, তার টাইমের সাথে হচ্ছে যে ম্যাচ করে আমরা তাহলে টাইম সেট করবো না। আচ্ছা ভাইয়া।
এই যে আমাদের সিএসবিটা হচ্ছে যে এখানে যখন চলে আসবে তখন হচ্ছে আমরা ওটাকে ইম্পোর্ট করব, হ্যাঁ, ইম্পোর্ট ডাটা সেট। ওকে, এট দ্য সেম টাইম আমরা এখানে ভিউ করতে পারি। আচ্ছা, আমি যে ডেটা সেটটাই করছি এটা আসলে বেশ বড়। হ্যাঁ, এখানে এত বড় ডেটা সেট আসলে এই করবে না, যেহেতু কম্বাইন্ড, এটা একটা কম্বাইন্ড ডেটা সেট এবং এটা কত বছরের জানি 30-40 বছরের একটা কম্বাইন্ড ডেটা সেট। যত মিটিওলজিক্যাল ভেরিয়েবল আছে সবগুলোকে নিয়ে আমি এখানে হচ্ছে কাজ করছি। এটার আমি একটা সিম্পল ডেটা সেট লোড করি। আসলে আর এর কাজগুলো আমি কোথায় রাখছি এটা পাচ্ছি না, কারণ আর এ বেশ কিছুদিন আগে কাজ করছিলাম। এই ডেটা সেটটা বেশ ছোট আছে, বেটার আমরা এটাকে লোড করি। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে ওটা দেখাচ্ছে, লাইব্রেরি একটু ইনস্টল করে নিছি ইম্পোর্ট করার জন্য। সো এটা হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল আছে, লাইক স্টেশন, ইয়ার, মান্থ, টাইম। এটা 3 আওয়ারলি ডাটা, ডেট, তারপর হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচারের রেট অফ চেঞ্জ, ড্রাইভাল টেম্পারেচার, ড্রাইভাল টেম্পারেচার রেট অফ চেঞ্জ, রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি রেট অফ চেঞ্জ। এখানে আমরা যখন ইম্পোর্ট করব তখন কিন্তু আমরা চাইলে ডেটা সেটের হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করতে পারি, লাইক ওটার কোনটাতে আছে, লাইক এটা আছে ক্যারেক্টার, এটাকে আমরা একটা কিছু দিয়ে দিতে পারি। হ্যাঁ, লাইক ওটার যে টাইপ চেঞ্জ করে দিতে পারি, এটাকে ইন্টিজার করতে পারি, যেহেতু এটা মিনিংলেস। আবার ধরো এই যে এখানে ইন্টিজারকে আমরা ডেসিমাল মানে ডাবল করে দিতে পারি বা ফ্লট করে দিতে পারি। হ্যাঁ, মানে আমরা এখানে বেশ কিছু এডিট করতে পারি যদি আমাদের ডাটা সেটে কোনো এডিট থাকে। তারপরে হচ্ছে আমরা এই নামগুলোকেও চেঞ্জ করতে পারি। এইগুলো করে টোরে ফাইনালি আমরা ইম্পোর্ট দিলে হচ্ছে ডেটা সেটটা এখানে ইম্পোর্ট হবে। হ্যাঁ, তখন আমাদের আর কি ডেটা সেটটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এই যে যখন ইম্পোর্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এখানে ডেটা সেট দেখতে পারি। ওকে, আমরা এখানে সাধারণত এই যে উপরে এই জায়গাটাতে আমরা সাধারণত কোনো স্ক্রিপ্ট ওপেন করতে চাইলে ওপেন করতে পারি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা স্ক্রিপ্ট দেখাই। আমি একটা আমার অ্যানালিসিসের স্ক্রিপ্ট আছে এখানে। আমি যে স্ক্রিপ্টটা দেখাবো ওইটা আমি পাচ্ছি না, ওটা আমি জানি কোথায় রাখছি, ঠিক মনে করতে পারতেছি না। তারপর আমি তোমাদেরকে যেহেতু স্ক্রিপ্ট দেখানো লাগবে সেহেতু একটা স্ক্রিপ্ট দেখাই। আমি একটা এমনি কাজ করছিলাম ডেঙ্গুর সাথে মেটিওলজিক্যাল ভেরিয়েবলের, সো ওটা দেখাই।
এই যে স্ক্রিপ্টটা চলে আসছে, হ্যাঁ। সো যেমনটা আগে বলছি, হ্যাঁ, আমরা ইসে যেমন কাজ করি না, পাইথনে এটাও সেরকম। আমাদের এখানেও অনেক বেশি লাইব্রেরি আছে, বিকজ অফ আর তো আসলে সবার ফার্স্ট, হ্যাঁ, প্রথম থেকে। এবং লাইক ক্লাইমেট ডেটা বলো বা বড় ধরনের ডেটা অ্যানালিসিস করার জন্য সর্বপ্রথম আরই ইন্ট্রোডিউস হয়েছে। পাইথন যদিও পরে আসছে এবং পরে জনপ্রিয় হয়েছে। তো এটারও অনেক বেশি লাইব্রেরি আছে, ওপেন সোর্স যেহেতু অনেক বেশি লাইব্রেরি মানুষ এখনো ডেভেলপ করতেছে, ফাংশন ডেভেলপ করতেছে এবং সেটাকে দিয়ে দিচ্ছে। তো এটা তো হচ্ছে কাজের জন্য যেসব লাইব্রেরি লাগবে সেগুলোকে করতে হয়। এটার সিস্টেম হচ্ছে তুমি লাইব্রেরিগুলোকে প্যাকেজের ভিতর দিয়ে একবার ইনস্টল করতে পারো। হ্যাঁ, ইনস্টল করার পর তুমি যখন ইম্পোর্ট করবা তখন এটার ইম্পোর্টের হচ্ছে লাইব্রেরির নাম লিখলা, তারপরে হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে ওই লাইব্রেরিটার লিখলা, মানে ফার্স্টে লাইব্রেরি লিখলা, লাইব্রেরি লেখার পর ব্র্যাকেট দিবা, তারপরে হচ্ছে যে তুমি যে লাইব্রেরিটা ইম্পোর্ট করতে চাচ্ছ ওইটার লিখবা। এর আগে যেমন আমরা করছি যে পাইথনে ইম্পোর্ট লাইব্রেরি, মানে ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট নামপাই, এখানে সেটা না। এখানে লাইব্রেরি লিখবা, ব্র্যাকেট দিয়ে হচ্ছে ওই ব্র্যাকেটের মধ্যে ওই লাইব্রেরিটার নাম লিখবা। ফার্স্ট অফ অল তোমার যে লাইব্রেরি না থাকে, আমরা পাইথনে কি করছি, পিপ ইনস্টল ওই লাইব্রেরিটার নাম লিখছি, কিন্তু এখানে সেটা না। এখানে হচ্ছে যে ইনস্টল ডট প্যাকেজ দিয়ে ওইটার নাম লিখতে হয়। তো আমি এখানে যেটা করছি, আমার যেসব লাইব্রেরি লাগবে এই লাইব্রেরিগুলো বিল্ট ইন আরে ছিল না, আমাকে ইনস্টল করে নিতে হয়েছে। আমি ওগুলোকে একটা প্যাকেজের ভিতরে অ্যাসাইন করছি। দেখো PKGS প্যাকেজেস লিখছি, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর সি। এটা হচ্ছে ওই যে সিম্পল, এটা দিতে হয় ফার্স্টে, তুমি যখন এই কাজটা করবা তখন এখানে সি দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর প্রত্যেকটা লাইব্রেরি ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিবা, কমা দিবা, যে কয়টা লাইব্রেরি দরকার সে কয়টা তুমি দিতে পারো। দেন ইনস্টল ডট প্যাকেজেস, এটা হচ্ছে ফাংশন। দেন ওই প্যাকেজের এই যে এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম, তখন এটার মধ্যে যে যে লাইব্রেরি আছে সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি যদি এখানে ধরো এই যে রান দেই, তারপরে আমি এখন ইনস্টল দিলাম, একটা একটা করে এখানে ইনস্টল নেবে। হ্যাঁ, তারপরে আমি যদি এইগুলোকে ইম্পোর্ট করতে চাই, ওই লাইব্রেরিগুলোকে, এখানে ইনস্টলেশনের কাজ চলতেছে, এটা বেশি সময় লাগবে বোধহয়, একটা একটা করে লাইব্রেরি ইনস্টল হবে। তো তারপরে ইনস্টল হয়ে গেলে পরে আমি এই যে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব আগের মতোই, কিন্তু এখানে কোডটা একটু আলাদা। লাইব্রেরি লিখে ব্র্যাকেট দিয়ে ওই লাইব্রেরিগুলোর নাম লিখবো, তখন হচ্ছে যে আমার ওগুলো হয়ে যাবে। তারপর যখন ডেটা রিড করব, ডেটা রিড আগের মতোই, দেখো এই ডেটা ফ্রেম তৈরি করে এখানে, তো ডিএফ দিব, ডিএফ এর মধ্যে রিড ডট সিএসবি, এখানে আর লাগে না রিড করতে, পান্ডা লাগে না। হ্যাঁ, এর জন্য রিড ডট সিএসবি দিলে, এখানে ইউআরএল করছি, এর জন্য ইউআরএল দিয়ে ব্র্যাকেটের মধ্যে ইউআরএল, ওইটার ভিতর ডেটাটা রাখছিলাম, ওটা গিটহাবে দেয়া আছে যেহেতু, কিন্তু আমি এখানে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিছি। বাট তোমাদের যদি এরকম হয় যে ডেটাটা এখানে আছে, লাইক এখানে এই যে কম ডেটাটা আছে, তাহলে আমি জাস্ট রিড ডট সিএসবি ব্র্যাকেটের ভিতর ডাবল ইনভার্টেড কমার মধ্যে কম ডট সিএসবি লিখে দিলেই ওটা রিড হয়ে যাবে। তারপর আমি এবার ওটা সাবসেট করতে চাইলে, মানে তোমরা তো দেখছো যে ডেটা স্লাইসিং করা যায়, বেই করা যায়, তো এখানে সেই স্লাইসিং এ করা হয়েছে। লাইক ওটা একটা সাবসেট ক্রিয়েট করছি, পুরো ডেটাটা না নিয়ে ওটার মধ্যে দিয়ে আমি কিছু ভেরিয়েবল নিয়েছি, মান্থ, মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, ডেঙ্গু। এইগুলোকে, ডেঙ্গু বলতে মান্থলি ডেঙ্গুর ইনফেক্টেড বা ডেঙ্গুতে কত লোক মারা গেছে তাদের সংখ্যা। করার পরে এখানেও কিন্তু হেড টেল দেখা যায়, হেড দেখতে হলে হেড লিখে ব্র্যাকেট দিয়ে তুমি ওইটার নাম লিখবা। হ্যাঁ, যেমন DF1 আমি দেখতে চাইছি। আচ্ছা, আমাদের হয়ে গেছে, আমরা লাইব্রেরিগুলো ইম্পোর্ট করি। এখানে যেমন এত কিছু না করে আমরা যদি শুধুমাত্র লিংক না দিয়ে আমরা এখানে ডেটাটাকে আমরা আসলে রিড করতে চাই যদি, তাহলে ইউআরএল থাকবে না, এখানে থাকবে হচ্ছে যে তোমার কম।
এটাকে রান দিলে দেখা যাবে যে আমাদের এই ও আচ্ছা, ইম্পোর্ট করলে তো অলরেডি, সরি সরি, আমি তো এখানে ডেটাটা আর ওইভাবে রিড করার দরকার হয় না। আমি যদি ইম্পোর্ট করে ফেলি তাহলে অটোমেটিক কিন্তু এই দেখো এখানে কি কাজটা করে তোমরা এটা দেখতে পাচ্ছ হয়তো। দেখো ডেটার মধ্যে রিড ডট এক্সেল ডেটা ডট এক্সেল অলরেডি কিন্তু ই করছে, লাইক এইটাই এখানে যাই, এই যে কমান্ডটা ও কিন্তু নিয়ে নিছে, এই যে এটা দেখো এখানে কি করছে ডেটার মধ্যেও রাখছে এটা। তুমি চাইলে এই কমান্ডটা এখানে না আবার এখানে দাও, ওটাও এক্সিকিউট করবে। এটার মধ্যে তুমি এটা দিয়ে যদি রান দাও এটা নিয়ে নিবে। তারপর যদি তুমি এটা ভিউ দেখতে চাও তাহলে এখানে এই যে দেখো ভিউ ডেটা, তখন হচ্ছে ডেটাটাকে এভাবে দেখাবে। আর তুমি চাইলে অ্যাজ ইউজুয়াল এখানে যেহেতু আমরা টেইল দিয়েছি টেইল দিয়েও দেখতে পারো। আমাদের তো ডেটা নাম দেয়া, সাবসেটটা দরকার নেই। আমরা ধরো টেইল এটা দিলাম 10, মানে তুমি যে কয়টা দেখতে চাও। হ্যাঁ এই যে কিন্তু তখন 10টা এখানে দেখায় দিচ্ছি। 1 2 3 4, আর অবশ্যই 1 2 3 4 দিয়ে ও 0 থেকে শুরু করে না। হ্যাঁ এখানে এটা ওই আমরা যেমন ব্র্যাকেটের ভিতর আগে লিখে দিতাম পাইথনের মধ্যে কয়টা দেখবো, এখানে ওইরকম কমার পরে লিখে দিব কয়টা দেখবো। কোডগুলো আসলে মোর অর লেস সেম। হ্যাঁ এখানে আমি একটা ডিসিশন ট্রি অ্যানালিসিস করছি, যাই হোক ওগুলো আমাদের লাগবে না। আমি কিছু বেসিক জিনিস দেখাতে চাচ্ছিলাম আর তোমাদের মডেল ইভ্যালুয়েশনটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ যে মডেল ইভ্যালুয়েশন কিভাবে হয়, কিন্তু মডেল ইভ্যালুয়েশনটা পরবর্তীতে বাদ হয়ে গেছে। ওটা তোমাদের বেসিকের পরে দেখানো হবে যে আরএমএসি কি, বায়াস কি, মিন অ্যাবসলিউট ইরর কি, মডেল ইভ্যালুয়েশন কিভাবে করতে হয়, মডেল ইভ্যালুয়েশনে কেন দরকার। এবং সেক্ষেত্রে আমরা কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবো কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবো না, এই যাতে আরো কিছু প্লট আছে লাইক টেইলর ডায়াগ্রাম, টার্গেট ডায়াগ্রাম। তো এগুলো সবকিছু বুঝে আসার পরে আমরা প্র্যাকটিক্যালে যাব। আগে প্র্যাকটিক্যাল করে ব্যাকওয়ার্ড এটাতে আসলে এখন যেতে চাচ্ছে না। সো যেহেতু আমাদের এই বিষয়টা ছিল, তো আমি চাইছি যে যেহেতু ছিল তো অ্যাটলিস্ট আমি আর এর একটু ফ্লেভার দিই। আসলে এটা আমার আজকে দেখানোরই কথা ছিল না, কিন্তু তারপর ভাবছি যে তোমাদেরকে আর এর একটু ফ্লেভার দিয়ে রাখি যাতে করে তোমরা পরবর্তীতে কাজ করতে পারো। কিন্তু আমরা মডেল ইভ্যালুয়েশন পার্টটা 3rd সেমিস্টারেই করব, যখন তোমাদের এই 2nd সেমিস্টারে স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো করে দেখানো শেষ হবে। সো এই তো, আর আসলে ওইভাবে কিছুই দেখাইনি। আমি তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে এটুকু বলতে পারি, হয়তো এটুকু দেখাইছি যে আর স্টুডিও ক্লাউড নামে একটা জিনিস আছে যেখানে গিয়ে অনলাইনে তুমি আর কোড এক্সিকিউট করতে পারবা। এটা টোটালি আর স্টুডিওর মতোই অনলাইনে কাজ করে। এটাও তোমার গুগল কোল্যাবে যেমন তোমাকে র্যাম রম অ্যাসাইন করে, ওরা এরকম তোমাকে ক্লাউডে একটা স্পেস দিয়ে দেয়, র্যাম দিয়ে দেয়, রম দিয়ে দেয়, যার ভিতর যে তুমি এরকম কাজ করতে পারবা, ডাটা ইম্পোর্ট করতে পারবা, স্ক্রিপ্ট ইম্পোর্ট করতে পারবা এবং প্রজেক্টটাকে এইভাবে এখানে সেভও করে রাখতে পারবা। এটা যেমন হচ্ছে টাইটেল তুমি তোমার মতো করে দিতে পারবা এবং এখানে এটা এইভাবে এক্সিকিউট হয়ে থাকবে। পরবর্তীতে তুমি যখন আবার তোমার এইটা ভিতরে যাবা তখন দেখবা তোমার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট সেভ হয়ে আছে। সো দিস ইজ ইট। এখন তোমাদের সার্বিক কোর্স সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আজকে রাতে আমাকে একটু সময়টা জানাও যে কালকে ম্যাথ ক্লাস কখন থেকে কখন নিবে, তাহলে তার আলোকে আমরাই করতে পারি। আবার আমাদের কোনো তাড়াহুড়াও নাই,
আমরা চাইলে তোমাদের ক্লাসের ওইটা, অবশ্য না, আমি ওটা রাখতে চাই না, ক্লাসের মধ্যে রাখতে চাই না, কারণ তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন তোমরা আর আসলে শ্বাস নেওয়ার টাইম পাও কিনা সন্দেহ, যেহেতু অনলাইনে ক্লাস এবং এতজন কোর্স নিবে, তো দেখা যাবে ওটার ভিতর দিয়ে একটা ক্লাস বের করে নিতে অনেক সময় লাগবে। তো আজকে তাহলে তোমরা জানাও কালকে কখন তোমরা বসতে পারবা, ওই অনুযায়ী আমরা কালকে একটা ক্লাস নিব। ওই ক্লাসটা আসলে যার ইচ্ছে সে আসবে, যার ইচ্ছে সে আসবে না। ওটাতে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কারো যদি কোনো প্রবলেম থাকে, ওটাকে আমরা রিয়েল ওই সময় সলভ করব। এটা হচ্ছে কাজ। তো যার যার প্রবলেম আছে সে আসতে পারো, আর যার যার প্রবলেম নাই সে না আসলে সমস্যা নেই, বাট সবাই আসলে যেটা সুবিধা হবে, কার কি প্রবলেম সেটা কিভাবে সলভ করতেছে এটা দেখলে পরও কিছু আইডিয়া হবে। তো সবাইকে ওয়েলকাম। আর টাইমটা আমাকে একটু রাতে জানাই দিও যে স্যার কখন থেকে আসতে চাচ্ছে। স্যার যেহেতু একটা লম্বা ক্লাস নেবে মনে হচ্ছে, তো হয়তো আমরা তার আগে অল্প ছোট করে আমরা এই ক্লাসটা নিতে পারি। জি ভাই, আজকে রাতে জানাই দিন। ওকে, সো ওই কথাই রইলো। তাহলে সবাই ভালো থাকো।